দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা সমসাময়িক বিষয় নিয়ে দুজন গণমাধ্যম কর্মী কথা বলবো। মূলত আ এই এলাকার বেশ কিছু জনগণের সঙ্গে আমরা সরেজমিনে আ কালকে এবং আজকে সারাটা দিন মানে আজকে হাফ বেলা কথা বলেছি। যেই কথাগুলো উঠে এসছে বর্তমান নতুন সরকারের কাছে যে জনগণের চাওয়াগুলো সেগুলো নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলব। আপনাদেরকে নিয়ে কথা বলব। তো শাহীন আমরা যেমনটা শুনছিলাম আম তোমার বিভিন্ন মানুষের সাথে কথা বলে যে নতুন আগামী সরকারকে তারা কিভাবে চায় তুমি যদি একটু ব্রিফিং করতে দর্শকদের সাথে। আহ, সম্মানিত সুধী, আমি যেমনটি জেনেছি যে আসলে আহ, এই যে চাঁপাইনবাবগঞ্জের যে অবহেলিত যে মানুষ আছে, যারা খেটে খাওয়া মানুষ আছে, যারা মূলত বিভিন্ন ধরনের কৃষির সাথে জড়িত, তো তাদের যে চাওয়াটা আছে যে তারা স্বাধীনতার এই যে 50 বছর পার হয়ে গেছে, তো এই বিগত যে সময়টা চলে গিয়েছে, লম্বা একটা সময়, এই সময়ে তারা তাদের যে অধিকার, নাগরিক যে সুযোগ সুবিধা, এটা তারা অনেকাংশে পায় নাই, বা তারা তাদের সেই এক্সপেকটেশনটা পূরণ হয় নাই। এবং তাদের যে ভাবনাটা, তারা যেমনটা আশা করছে যে বিগত দিনে যেমনটা হয়ে গেছে সামনে যেন এমনটা না হয়, এরকম যে কথাগুলো তারা বলেছে বা উঠে এসেছে তাদের আলোচনা থেকে বা তাদের মতামত থেকে, তার মধ্যে আমি কয়েকটা পয়েন্ট আপনাকে বলি। সেটা হচ্ছে যে আহ, অনেক কৃষকের দাবি যে তারা যে পণ্যগুলো উৎপাদন করে, যেমন আম থেকে শুরু করে, ধান থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ফসল উৎপাদন করে, এই উৎপাদন করার পরে তাদের যে ন্যায্য দাম, এইটা তারা অনেক সময় পায় না, এখান থেকে তারা বঞ্চিত হয়। এই বঞ্চিত হওয়ার যে কারণটা আছে, তাদের মধ্যস্থতাকারী যারা আছে, তারা মেন সুযোগ সুবিধা ভোগ করে থাকে। তো তাদের যে দাবিটা, সেটা হলো যে আমরা যেন ভোক্তা পর্যায়ে সরাসরি গিয়ে পৌঁছাতে পারি, এবং আমাদের যে ন্যায্য যে দাম আছে, ন্যায্য যে মূল্য আছে, আমাদের যে বিভিন্ন আম, ধান, ভুট্টা থেকে শুরু করে বিভিন্ন যে ফসল আছে, এটার জন্য আমরা এই আগামীর যে সরকার বা রিসেন্ট আগামীকালকেই হয়তো বা শপথ নিবে যে তারা এমনটা হচ্ছে যে চাচ্ছে যে যেন এই সরকার নিশ্চিত করে তাদের এই বিষয়টা। শাহীন যে বিষয়টা বারবার দর্শক আপনাদেরকে বলি আমাদের এই কৃষক মহোদয়গণ যে বিষয়গুলো নিয়ে খুব বেশি আক্ষেপ করলো যে তারা খুব বেশি ভোগান্তি হচ্ছে সার, তারা তো সার দিয়ে জমি জমা আবাদ করে কিন্তু সার থাকার পরেও তারা যেটা অভিযোগ করলো তাদেরকে সার দেওয়া হয় না যথাযথ সময়। এই বিষয়টা যদি নিয়ে একটু কথা বলতেন বা কিভাবে কি করলে ভালো হয়। ধন্যবাদ আপনাকে। আমি আমার অভিজ্ঞতা থেকে, এবং আমি বেশ কিছুদিন গণমাধ্যমের সাথে জড়িত আছি, প্রায় অনেক সময় সার সংকটে যারা কৃষি পর্যায়ে আছে বা কৃষির সাথে জড়িত আছে, এরা বিভিন্ন সময় সার নিয়ে হচ্ছে যে অনেক বিড়ম্বনার শিকার হয়ে থাকে। তো এইটার কিছু কারণ আছে, আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটা দেখেছি, এটার বেশ কিছু কারণ আছে। সেটা হলো যে অনেক অসাধু ব্যবসায়ী আছে, বা যারা দুষ্ট চক্র আছে, সিন্ডিকেট আছে, তারা একটা সময় চায়, যখন অনেক সময় সুযোগ পায় আর কি। যেমন আমরা বিগত দিনে দেখেছি যে নির্বাচিত কোনো সরকার না থাকার ফলে এই সুযোগটা হয়তো বা তারা নিয়েছিল। ইতিপূর্বে এমন ঘটনা ঘটেছে অনেকবার। তারা যেমনটা করে যে ডিএপি সার নিয়ে বেশ একটা কিছুদিন আগে মাস চারেক আগে বেশ একটা হাঙ্গামা হয়েছে। জি, আমি ওটাই বলতে চাচ্ছি যে তারা যেমনটা করে, যারা অসাধু আছে, তারা এই সারগুলাকে কিনে দেখা যাচ্ছে তার প্রয়োজন নাই, তারপরেও তারা অযাচিতভাবে সারটা ক্রয় করে বিভিন্নভাবে মজুত করে রাখে, যেন এই সারের কৃত্রিম একটা সংকট তৈরি হয়। আর এই সংকট তৈরি করার ফলে তখন সারের একটা হাহাকার তৈরি হয়। আর যখন সারের হাহাকার তৈরি হয়, তখন তারা চড়া দামে এই সারটা বিক্রি করে। এখন আপনি বলতে পারেন যে তাহলে প্রশাসন কি করছে, বা সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছে, বিএডিসি থেকে শুরু করে উপজেলা কৃষি কর্মকর্তারা, তারা কি করছে? তারা তাদের মাধ্যমে, বা আমি নিজে যাদের তাদের এই বিষয়টা তদারকি করে দেখেছি বা খোঁজ নিয়ে দেখেছি যে এই সারের বিষয়টা যেমনটা হয়ে থাকে, যে তাদের প্রতি মাসে একটা চাহিদা পাঠাতে হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, যে আমার উপজেলাতে এতটি সার প্রয়োজন। তো এই চাহিদার ভিত্তিতে তাকে সার সরবরাহ করা হয়ে থাকে। তো যখন কেউ বা কোনো গোষ্ঠী কুক্ষিগত করার জন্য বা এটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সারটা অযাচিতভাবে মজুত করে ফেলে, তখন সারের সংকট তৈরি হয়।
তো এই যখন তৈরি হয় তখন তাদের আর কিছু করার থাকে না, কারণ তাদের চাহিদার ভিত্তিতে সারটা সরবরাহ করে, চাহিদার পরে তার সার দিবে না, বিধায় এমনটা হয়ে থাকে। আমরা জানতে চেয়েছিলাম যে তাহলে তাদেরকে সাইজ করার জন্য বা তাদেরকে একটু শায়েস্তা করার জন্য আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ করেন কিনা। তারা যেমনটি বললো যে আমরা প্রায়শই মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি, কিন্তু তারপরও যারা সাব ডিলার থাকে তাদের যে হিসাব সারের, এইটা হচ্ছে যে তদারকি করা সুযোগ থাকে না সরকারিভাবে, কিন্তু যারা ডিলার পর্যায়ে আছে তাদের তদারকি করার সুযোগ থাকে। সাব ডিলাররা অনেক সময় কি করে যে তারা সাব ডিলারের লাইসেন্স দিয়ে ডিলারের কাছ থেকে অধিক পরিমাণে সার নিয়ে মজুত করে ফেলে, বিধায় একটা কৃত্রিম সংকট তাহলে তৈরি হয়। এই যে নতুন সরকার এবং এখানকার নতুন জনপ্রতিনিধি, সবার কাছে সাধারণ জনগণের চাওয়াটা এরকমই, যেটা আমরা সরজমিনে দেখতে পেলাম, এই বিষয়গুলোর যাতে একটা বিহিত হয়, যথাযথ বিহিত হয়। আরও কিছু প্রবলেমের কথা তারা বলছিল, শাহিন আপনি জেনে থাকবেন, যে যেমন ধরেন আপনার ইয়া নিয়ে, কি বলে যে আম নিয়ে তাদের বিরাট একটা আক্ষেপ। আম গাছ কিন্তু সমানে কেটে ফেলছে, আমের আমের বাগান। আমাদের চাপাইয়ের যেই আমের যে একটা ঐতিহ্য, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কেন? আমের দাম পাচ্ছে না। গত 5-6 বছর কিংবা গত লাস্ট 10 ইয়ার্স থেকে এরকম একটা অভিযোগ আমরা শুনতে পাচ্ছি, এবং এটা বাস্তবতাও পাচ্ছি। তো এই প্রবলেমটা কিন্তু যদি সরকারিভাবে আম বিদেশি রপ্তানি করার একটা প্রক্রিয়া করা হয়, এবং সরকারিভাবে এগুলো যদি একটু একটু নজর দেওয়া হয়, আসলে চাঁপাইনবাবগঞ্জ মানুষের একটা দীর্ঘদিনের একটা অবহেলিত, যে কোনো সরকারের কাছে, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, যেইভাবে যাই বলি না কেন, সবার কাছে কিন্তু একটা অবহেলিত এই যে আক্ষেপটা, এটা থেকে যাতে তারা উত্তরণ হয়, বিশেষ করে আমটা যাতে রপ্তানি হয়, তারা যেমনটা বলেছে প্রিয় দর্শক, মানে সরজমিন যে কৃষকের কাছ থেকে আমরা যেটা শুনতে পেলাম। এছাড়া তারা যেটা বলতে চেয়েছে যে এই যে খাসপাড়া মোড় থেকে সোনা মসজিদ, বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা স্থান সোনা মসজিদ, সেই সোনা মসজিদ স্থলবন্দরের সঙ্গে এই যে এত বড় একটা মানে ভালো একটা রাস্তা, এই সংযোগ রাস্তাটা কিন্তু মানে এখনো গড়ে ওঠে নাই। এই 2026-এও কিন্তু গড়ে ওঠে নাই। এই জিনিসটা তারা এই সরকারের আমলে খুব আত্মিকভাবে তারা চেয়েছে, আন্তরিকভাবে চেয়েছে রাস্তাটা যাতে হয়। এছাড়া তারা সোনাজল বিল, আমরা সোনাজল বিল ভাতিয়ার কথা যেমনটা বলছিল, বিল ভাতিয়া কিন্তু দেশের দ্বিতীয় বৃহত্তম বিল। এই বিলটা নিয়েও তাদের চাওয়া হচ্ছে যে তারা যাতে এই বিলটা সারা বাংলাদেশে পরিচিত হয়, এবং এই বিলটা একটা যাতে দর্শনীয় স্থান, এবং আগেকার মতো মাছ, দেশি মাছ যাতে উৎপাদিত হয়। এছাড়া তারা আরেকটা বিষয় বলেছে, যে আপনার ডাকাতির যে বিষয়টা নিয়ে প্রায় সময় কলমুকাড়াই, তারপরে এই যে ভোলাহাটের বড় বিলেও, এছাড়া সোনা মসজিদে একটা জায়গায়, মানে এই যে আমরা যদি এই জায়গাটার কথা বলি, আমরা এখানে অবস্থান করছি প্রিয় দর্শক খাসপাড়া মোড় এলাকায়, বিশ্বাসভূমি নামক একটা জায়গায়। বিশ্বাসভূমি নতুন একটা গ্রাম তৈরি হয়েছে, এই বিশ্বাসভূমি গ্রামে আমরা এই মুহূর্তে অবস্থান করছি, যেটা খাসপাড়া মোড় থেকে একটু সামনেই। তো সেইখানের এই লোকজনের সঙ্গে যেটা কথা বলে আমরা জানতে পারলাম প্রিয় দর্শক, যে আসলে এই যে প্রবলেমগুলা, এই যে দীর্ঘমেয়াদী, আমরা সন্ধ্যার পর হলে ছিটমহলের মতো আমরা কোথাও যেতে পারি না। আশপাশের এদিকে আপনার রহনপুর বলেন, ওইদিকে ভোলাহাট বলেন, ওইদিকে কানসার্ট বলেন, আমরা কিন্তু আমাদের উপজেলা শহরেই আমরা সন্ধ্যার পরে একেবারে মানে আবদ্ধ হয়ে যাই। মানে আমাদের যাওয়ার কোনো সুযোগ থাকে না, সে অসুস্থতা হোক, জরুরি কোনো কারণ হোক, সেখান থেকে আমরা সকালবেলার জন্য ওয়েট করতে হয়। এই সময় এসে 2026 সালে এসেও যখন এই রকম পরিবেশ আমাদেরকে মানে আমরা থাকতে হয় বাংলাদেশে বাস করে, তখন এটা আমাদের জন্য যেমন কষ্টকর, আমরা যারা গণমাধ্যম কর্মী আছে, আপনার মতো যারা আছে, আমার মধ্যে মাধ্যম আছে, আমাদের জন্য কিন্তু এটা বিব্রতকর। আর যারা আমাদের নেতৃস্থানীয় আছেন, এর আগে যারা নেতা নেত্রী ছিলেন, বর্তমানে যারা আছেন, তাদের জন্য এটা অনেকটা লজ্জাকরই বলা যেতে পারে। তো এই ব্যাপারে যদি আপনি ছোট্ট করে একটু দর্শকদের জন্য বলতেন, বা আসলে যদি একটু সাম আপ করতেন, কনক্লুশন করতেন এই বিষয়গুলো। জি ধন্যবাদ। আমি বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে তিনি কথা বলার চেষ্টা করেছেন বা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছেন। আমি আম নিয়ে যদি একটু কথা বলি, আমের বিষয়টা হচ্ছে যে দেখেন আসলে আমরা যারা কৃষক পর্যায়ে আছে আহ, তাদের যে মেন্টালিটিটা, সেটা হলো যে যখন কেউ যখন কোনো আম নিয়ে কাজ করতে চায়, তখন দেখা যাচ্ছে যে সেটা নিয়েই সবাই কাজ করছে, বা দেখা দেখি অনেক সময় অনেকে এই কাজটা করে থাকে। তো আমি যেটা বলবো যে দেখেন আসলে আমরা এখন বাস করছি বা আমাদের ডিজিটাল মানে একেবারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিজিটালাইজেশনের যুগে। যুগে। তো এই সময় যদি আমরা আগের যে বিষয়গুলো আছে সেগুলোকে যদি প্রাধান্য দিয়ে থাকি এবং সেইভাবে সবকিছু চিন্তা করি, তাহলে আমাদের মানে সামনে এগিয়ে যাওয়ার আহ, পথটা একটু রুদ্ধ হয় বা একটু সংকুচিত হয়। তো এই জন্য আমি যতদূর জেনেছি যে আমের বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে আমাদেরকে আহ, যে আমগুলো আমরা প্রোডাকশন করি, এইটা আমাদেরকে অবশ্যই বিদেশে, আমরা চাইলেই তো বিদেশে রপ্তানি করা সম্ভব না। তাহলে আপনি যদি বিদেশের মার্কেট ধরতে চান আম নিয়ে, তাহলে আমকে ওইভাবে আপনাকে তৈরি করতে হবে। আপনার আমের যে গুণগত মান আছে, আমের যে অর্গানিক বিভিন্ন যে বিষয়গুলো থাকে,
এই টোটাল মেনটেন করে আপনাকে বিদেশের উপযুক্ত করে যদি আপনি আম তৈরি করতে পারেন, তাহলে আপনি আম বিদেশে এই রপ্তানি জন্য করতে তো পারবেন। অবশ্যই সরকার বাহাদুরে নজর দিতে হবে নিশ্চয়ই। মানে জি। আমরা তো যারা সাধারণ হুম। কৃষক রয়েছি তারা তো হয়তো ব্যক্তি পরিসরে অনেকেই, যেমন আমি করি, আপনি করছেন, কিন্তু সবকিছু মিলিয়ে যে বৃহত্তর স্বার্থে বা বৃহত্তর পরিসরে তো আসলে সরকার যদি নজর না দেয় তাহলে তো সম্ভব না। সেটা ঠিক আছে। সেজন্য তো সরকারের কাছে চাওয়া আমাদের। সেটা ঠিক আছে, সরকার অবশ্যই সমন্বয় করবে, এবং আমরা যতদূর জেনেছি যে সরকার অলরেডি হচ্ছে যেগুলো নিয়ে কাজ করছে, যে ভালো যেন আম তৈরি করা যায় বা ভালো ফসল তৈরি করা যায়, এবং এইটা হচ্ছে তারা আহ, এসে দেখে সার্টিফাই করছে, সার্টিফিকেট দিচ্ছে, যে এটা গ্যাপ নামে অনেক সময় আমরা জেনে থাকি যে গ্যাপ নিয়ে কাজ করছে, এবং এইটা তারা সার্টিফিকেট দিলে এই আমটা বা যেই বিষয়ে সার্টিফিকেট দিবে সেটা নিয়ে হচ্ছে তিনি ইউরোপ, আমেরিকা বা বিভিন্ন বিদেশের যে মার্কেট আছে সেটা ধরতে পারবে। তবে এটার জন্য কৃষক পর্যায়ে থেকে শুরু করে সরকার পর্যায়ে টোটাল বিষয়ে তাদের উভয় পক্ষের একটা সমন্বয় দরকার এবং আন্তরিকতা থাকা দরকার, তাহলে আমকে নিয়ে আমরা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো। আর আরেকটি বিষয় যেটা আপনি বলেছেন যে রাস্তার ব্যাপার বলেছিলাম, আহ, এই ডাকাতির একটা প্রবলেম জি, বিষয় বলেছিলাম। ডাকাতি সহ যে রাস্তার যে বিষয়গুলো আছে, এইগুলো আমি আমার পর্যবেক্ষণ থেকে বলি যে আসলে সামাজিক যে সমস্যাগুলো আছে, এইটা যদি কোনো একটা গোষ্ঠী চায় যে এই সমস্যাটা যেন আর না হয়, এইটা যদি চায় তাহলে সম্ভব না। তাহলে কি করতে হবে? আমি আমার জ্ঞানের আলোকে যেটা বলতে চাই বা আমি যেটা দেখেছি, সেটা হলো যে একজন সচেতন মানে একজন নাগরিক যে মানে ভুক্তভোগী আছে, সে থেকে শুরু করে সর্বোচ্চ মহল পর্যন্ত প্রত্যেকের আন্তরিকতা থাকতে হবে, সমন্বয় থাকতে হবে, সহযোগিতা করার মনোমানসিকতা থাকতে হবে। তাহলেই হচ্ছে যে সমাজের যে বিভিন্ন অপকর্ম বা ডাকাতি থেকে শুরু করে আর যে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বিভিন্ন আছে, নেগেটিভ বিষয়গুলো। এগুলা হচ্ছে সমাজ থেকে দূরীভূত হওয়া সম্ভব যদি হ্যাঁ, সবাই সমন্বয় করে। ধন্যবাদ আপনাকে। আপনি এ, যথেষ্ট সুন্দরভাবে বলেছেন। আপনি যেমনটা বলতে চাচ্ছিলেন, আপনার একেবারে কথার শেষ ধরে যদি আমিও শেষ করতে চাই, তাহলে আমাদের স্ব জায়গা থেকে, নিজেদের জায়গা থেকে আমাদেরকে সচেতন হতে হবে। শুধু সরকার বাহাদুরের দিকে তাকিয়ে থাকলে হবে না, যেমনটা আপনি বলতে চেয়েছেন। তো আমাদের যারা সরজমিনে আমরা কৃষকদের সাথে, সাধারণ মানুষের সাথে কথা বলে যেতে জানতে পেরেছি, তাদের প্রতিও আমাদের বার্তা হচ্ছে এইরকম। আমাদের গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের জায়গা থেকে, প্রত্যেকের নিজেদের জায়গা থেকে আমাদের সচেতন হতে হবে, শুদ্ধ হতে হবে, ভালো মানুষ হতে হবে। ঠিক তেমনটাই আমাদের চাওয়া। আমাদের যারা সরকার বাহাদুর রয়েছেন, যে সমস্যাগুলো আমাদের এলাকার জনগণ বলেছেন, ডাকাতির বিষয়টা, খাসপাড়া মোড় থেকে সোনা মসজিদ রাস্তার বিষয়টা, তারপরে কৃষকের যে সার নিয়ে কারসাজি হয়, এগুলোর যাতে আর সিন্ডিকেট যাতে আর মাথা তুলে দাঁড়াতে না পারে, এই ধরনের যেই হাতে গোনা প্রবলেমগুলো, তারপর সম্ভাবনার যে বিষয়গুলো রয়েছে, বিল ভাতিয়া, সোনাজল, এগুলো যাতে সত্যিকার অর্থেই ঐতিহ্য দেশি মাছ যাতে আবার নতুনভাবে এবং এটা পরিকল্পিতভাবে যাতে গড়ে ওঠে, এই বিষয়গুলো আমরা আশাবাদ ব্যক্ত করলাম। আমরা নিজেদের জায়গা থেকেও আমরা ওই আপনার কথা সূত্র ধরেই বলবো, সচেতন থাকবো, এই কাজ করে এগিয়ে যাব। ঠিক সরকার বাহাদুরের কাছে আমরা জনগণের পক্ষ থেকে, জনগণের হয়ে আমরা আহ্বান জানাচ্ছি যে এই বিষয়গুলো আপনারা সংশ্লিষ্ট যে যে কর্তৃপক্ষ রয়েছেন তারা আপনাদের মতো করে দেখে এগুলো বিহিত করবেন এবং এগুলো আমাদের জন্য করবেন, এমন আশাবাদ কামনা করি। আর আমার যারা প্রিয় দর্শক রয়েছেন, আপনার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি দর্শকের কাছে যদি ধন্যবাদ কিছু বলার থাকে। জি, আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আপনাদেরকে যেটা বলতে চাই সর্বোপরি সেটা হচ্ছে যে আমি শেষ একটা কথা বলবো সারের বিষয়টা নিয়ে, যেহেতু প্রতিবারই এই ঝামেলাটা হয়। আমি আপনাদেরকে বলবো যে দেখেন, আপনারা অনেক সময় গুজবে কান দিয়ে সে অনুযায়ী সার মজুত করতে থাকেন। কেউ একজন এসে যদি বলে যে ভাই সার পাওয়া যাচ্ছে না, তখন কি হয় যে আর যারা কৃষক আছে বা যারা সার ক্রয় করবেন এরকম যারা কৃষক থাকে, তারা তখন কি করে হুড়োহুড়ি করে সার কিনা শুরু করে, যদি তার প্রয়োজন না থাকা সত্ত্বেও সার ক্রয় করে। বিধায় দেখা যাচ্ছে কৃত্রিম সংকটটা আস্তে আস্তে এমন একটা পর্যায়ে চলে যায় যে তখন সরকারেরও আর কিছু করার থাকে না। তা আমি আপনাদেরকে বলবো যে ইভেন আমি আমার বাবাকেও বলে থাকি যে আপনি সার না করে যখন আপনার সার প্রয়োজন হবে ঠিক তখনই সার ক্রয় করতে হবে। এছাড়া অন্য সময় সার যদি আপনি ক্রয় করেন তাহলে সারের সংকট হবে, কারণ এটা প্রতি মাসে একটা বরাদ্দ হয় এবং এই বরাদ্দের ভিত্তিতেই সারটা সরবরাহ করে থাকে। আমি আপনাদেরকে শেষ যেটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আপনারা সবাই সচেতন থাকবেন, আপনাদের চোখ কান খোলা রাখবেন, আপনারা সমন্বয় ভিত্তিক সবার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, তাহলেই সমাজে সব সুশান্তি ফিরে আসা সম্ভব। সমাজে আমরা সবাই খুব ভালোভাবে বসবাস করা সম্ভব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।